রেডিও মিলনের আজকের নিবেদন সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান অন্তিম পর্ব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান পর্ব 1। এরপর 5 দিন কেটে গেছে। দোস্ত মোহাম্মদ গালে হাত দিয়ে বসে রয়েছেন। ওনার পুত্র আকবর খানের কপালেও চিন্তার ভাঁজ। সভায় উপস্থিত সবার মধ্যেই একটা চাপা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। এত কষ্ট করে গুপ্ত সভার আয়োজন করলাম, শেষে তা বাতিল হয়ে গেল। আমার মনে হয় ভেতর থেকে কেউ একটা ষড়যন্ত্র করছে। কেউ হয়তো চায় না রুশ আমাদের সহায়তা করুক, কেউ চায় না পেশোয়ার পুনরায় আমার হাতে আসুক। আমার মনে হয় হয়তো এই কাজ হিন্দু শিখদের অথবা হয়তো ব্রিটিশরা ভেতর থেকে কিছু কলকাঠি নাড়ছে। না হলে এত বড় শক্তি এইভাবে হঠাৎ পিছু উঠে আসবে কেন? আমার মতে আমরা রুশকে আর একটা পত্র প্রেরণ করি। হঠাৎ তাদের এই সিদ্ধান্ত কেন, তার উত্তর বিস্তারিতভাবে জানতে চাই। পেশোয়ার দখলের জন্য একটা বড় শক্তির সাহায্য তো আমাদের দরকার। তাছাড়া কেউ যদি রুশের মনে আমাদের বিরুদ্ধে অবিশ্বাসের বীজ রোপণ করে তবে তাও আমাদের পক্ষে খুব ক্ষতিকারক। কাজেই সেটাও জানা দরকার। ঠিক। সেই দিনই ওরা 4 জন এসে পৌঁছল কাবুলে। কাবুলের বিরাট প্রাসাদের সামনে এসে অনর্থ, মানিক, বিষ্ণু 3 জনেই বিহ্বল হয়ে গেল। পাহাড়ের কোলে এমন বিশাল প্রাসাদ ওরা এর আগে কখনো দেখেনি। প্রাসাদের লোহার সিংহদরজার বাইরে 4 জন রক্ষী প্রহরায় ছিল। জাকিব তাদের কাছে গিয়ে কিছুক্ষণ কথা বলল। তারপর রক্ষীরা দরজা খুলে দিল। ওরা ঘোড়া নিয়ে প্রবেশ করল প্রাসাদের ভেতরে। ভেতরটাও তেমনই বিশাল। প্রাসাদের বড় বারান্দায় একজন আফগান সৈনিককে দেখতে পেয়ে জাকিব তাকে ডাকল। দোস্ত মোহাম্মদকে খবর দাও, বলো আমি এসেছি। আমার সঙ্গে আরো 3 জন সঙ্গীও এসেছেন, আমরা ওনার সাথে এক্ষুনি দেখা করতে চাই। সৈনিক মাথা ঝুঁকিয়ে চলে গেল। খানিকক্ষণ পর ফিরে এলো সে। বিশ্রামালয়ে একটি আসনের ওপর পা তুলে বসেছিলেন দোস্ত মোহাম্মদ। জাকিবকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। বলো। তারপর আলিঙ্গন করলেন। আসলে আমার সাথে যারা এসেছে ওরা 3 জন ভারতীয় মুসলমান। ওরা এককালে ভারতীয় সেনায় ছিল। তাই এখন যে ভারতে ব্রিটিশরা কি অত্যাচার চালাচ্ছে তা নিশ্চয়ই আপনার জানা। তাই ওরা ব্রিটিশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেনা ছেড়েছে। ভারতে গিয়ে ওদের সাথে আমার পরিচিতি হয়। আমি তখন ওদের প্রতিশ্রুতি দিই যে আফগান চলো। ওখানে আমির দোস্ত মোহাম্মদের মতো মানবিক মানুষ এই দুনিয়াতে নেই। তোমরা আফগান সেনায় যোগ দেবে। আফগানও ব্রিটিশ বিরোধী। জানেন মহিম, এদের 3 জনের কিছু খাস গুণও আছে। আমি নিশ্চিত সেসব আপনি দেখলে আমার মতোই বিহ্বল হবেন। তাই ওদের সাথে করে নিয়ে এলাম। এদের সেনাতে নিয়ে নিন মহিম। বেশ, ওদেরকে ডেকে পাঠাও। সালাম, আমার নাম শেখ শের খান। আমার নাম সুলতান। আমার নাম জামাল। মোহাম্মদ অনর্থদের দিকে তাকিয়ে তাদের ভালোভাবে নিরীক্ষণ করলেন। ওরা 3 জনেই একটা করে নকল নাম ভেবে রেখেছিল। দেখো জাকিব, অন্য দেশের লোক আমাদের সেনায় যোগ দিতে চায়, এ বড় উত্তম কথা। তাছাড়া এই 3 জনকে যখন তুমি এনেছো তখন এদের ফিরিয়ে দেওয়া যায় না। কিন্তু আফগান সেনায় যোগ দেওয়ার জন্য কিছু পরীক্ষা দিতে হয়, সেটা তো তুমি জানো। সারা আফগান দেশ এক সেনা, এটা আমরা মানি। আফগানের গোষ্ঠীরাই আফগানের মূল শক্তি। তাই গোষ্ঠীর সর্দাররা মিলে ঠিক করে কে সেনায় নিয়োগ হবার যোগ্য আর কে নয়। আপনি কাল পরীক্ষার ব্যবস্থা করুন। সব গোষ্ঠীর সর্দারদের ডাকুন।
আমার বিশ্বাস এই তিনজন ওদের সবাইকে মুগ্ধ করবে। এই তিনজনের গুণ দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বেশ, তাই হোক। কাল এদের পরীক্ষা হবে, ততক্ষণ এরা এই প্রাসাদের অতিথিশালায় বিশ্রাম নিক। তুমিও যাও, বিশ্রাম নাও। তোমাকেও একটা বড় দায়িত্ব পালন করতে হবে। এখন যাও, আমার একান্তে কিছু কাজ আছে। পরদিন সকালে মূল প্রাসাদের সামনে ছাউনি করে পরীক্ষার আয়োজন করা হলো। বিভিন্ন গোষ্ঠীর সর্দাররা এসে যে যার আসন গ্রহণ করলেন। মোহাম্মদের দুই পুত্র, মহামন্ত্রী, যুদ্ধমন্ত্রী, সেনাপতি, সেনাধ্যক্ষ, জাকিব এবং আরও অনেকে সেখানে উপস্থিত। আজ আপনাদের এখানে আহ্বান জানানোর হেতু আমাদের চর ও আমার বিশেষ পরিচিত জাকিব ভারত থেকে 3 জন সৈনিক নিয়ে এসেছে। তারা আমাদের সেনায় যোগ দিতে ইচ্ছুক। তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা অন্তে আপনারা একে একে আপনাদের মত দেবেন এরা সেনায় যোগদানের যোগ্য কিনা। একজন তলোয়ারধারী সৈন্যকে সেখানে আনা হলো। জামাল, তোমাকে আমাদের এই বিশেষ তলোয়ারবাজকে পরাজিত করতে হবে। অনর্থকে একটা সরু তলোয়ার দেওয়া হলো। অনর্থ এসে দাঁড়ালো সেই সৈনিকের সামনে। সৈন্যটি সেই তলোয়ার হাতে নিয়ে প্রথমে বেশ কিছুক্ষণ কায়দা দেখালো। তারপর দুবার তলোয়ারটা ওপরে ছুঁড়ে সেটাকে লাফিয়ে অসাধারণ ভঙ্গিতে লুফে নিল। সবাই করতালি দিয়ে উঠল। তারপর সেনাপতির আদেশে শুরু হলো যুদ্ধ। সৈনিক প্রথমে দুবার আক্রমণ করল অনর্থকে। অনর্থ তা সহজেই প্রতিরোধ করল। তারপর সৈনিক তলোয়ার ঘুরিয়ে চালালো অনর্থর পায়ের দিকে। অনর্থ লাফিয়ে সেই আক্রমণও এড়িয়ে গেল। এবার সৈনিক আক্রমণ করল তার কাঁধে, কিন্তু অনর্থ নৃত্যভঙ্গিমায় কাত হয়ে সেটাকেও বিফল করে দিল। এইভাবে বেশ কিছুক্ষণ অনর্থ আক্রমণ না করে কেবল প্রতিরোধই করে গেল। সৈনিক ক্রমশ হাঁপিয়ে উঠল। অনর্থ তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল। সৈনিক এবার রাগে কোনো কিছু না ভেবে সোজা ঝাঁপিয়ে পড়ল অনর্থর ওপর। এই সুযোগটারই অপেক্ষা করছিল অনর্থ। সৈনিককে সে হোঁচট খাইয়ে ফেলে দিল এবং তারপর তার হাতের তালুতে তলোয়ারের পেছনটা দিয়ে আঘাত করল। তলোয়ার পড়ে গেল সৈনিকের হাত থেকে। অমনি অনর্থ সৈনিকের গলার কাছে তলোয়ারটা উঁচিয়ে ধরল। বেকায়দায় পড়ে সৈনিক মাটিতে শুয়ে নিজের হার স্বীকার করল। অনর্থ হাত ধরে তাকে টেনে তুলল। আমির একজন সৈনিকের প্রধান প্রবৃত্তি হলো সংযম, হিংস্রতা নয়। ধৈর্য ধরে সুযোগের অপেক্ষা করাই হলো যোদ্ধার আসল পরিচয়। সবাই হাততালি দিয়ে উঠল। তখন সেনাপতি একটা বল্লম নিয়ে এসে দাঁড়ালো অনর্থর সামনে। ওকে একটা বল্লম দাও। একজন অনর্থর দিকে একটা বল্লম ছুঁড়ে দিল। আমার সাথে যুদ্ধ করো, দেখি তোমার বীরত্ব কেমন, সংযম কেমন, শক্তি তোমার। অনর্থ বল্লমটা হাতে তুলে নিল। সেনাপতি কয়েক পা পিছিয়ে পিঠের পেছন দিক করে বল্লমটা ঘোরাতে লাগল। অনর্থও তার মাথার উপরে বল্লমটাকে কয়েকবার ঘোরালো। তারপর সেনাপতি ছুটে এলো অনর্থর দিকে। অনর্থ দুপা পিছিয়ে গেল। মিনিট 5 দুপক্ষই সমানভাবে লড়াই করল। তারপর সেনাপতি এক হাতে বল্লম নিয়ে এগিয়ে গিয়ে অন্য হাতে মারল অনর্থর কাঁধে একটা ঘুষি। অনর্থ একটু সামনে এগিয়ে যেতেই সেনাপতি বল্লম দিয়ে আঘাত করল অনর্থর হাঁটুতে। অনর্থ মাটিতে পড়ে গেল। কি পরাজয় স্বীকার করলে তাহলে বীর? অনর্থ উঠে দাঁড়ালো। মাথার পাগড়িটা খুলে বল্লমের গায়ে বাঁধল ভালো করে। সেনাপতি তখন ভীষণ আক্রোশে এগিয়ে গেল তার দিকে। আর অমনি অনর্থ তাকে কাটিয়ে বাঘের চেয়েও বেশি জোরে তার পেছনে গিয়ে বল্লম চালালো সেনাপতির পায়ে। বল্লমে জড়ানো পাগড়ির কাপড়টা সেনাপতির পায়ে জড়িয়ে যেতেই সেনাপতি হুড়মুড় করে পড়ে গেল মাটিতে। আর সঙ্গে সঙ্গে অনর্থ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। সেনাপতি পিঠের ওপর বসে বল্লম দিয়ে চেপে ধরল সেনাপতির ঘাড়।
সেনাপতি অনেক চেষ্টা করেও অনর্থকে পিঠের ওপর থেকে সরিয়ে দিতে পারল না। শেষে নিজের পরাজয় স্বীকার করল। দোস্ত মোহাম্মদ আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। অসাধারণ, অবিশ্বাস্যকর, বহুত খুব। কি সুন্দর যুদ্ধ কৌশল, কি নিপুণ অস্ত্র চালনা! সেনাপতিকে হারানো এ যে নজির। জামাল, তুমি আজ থেকে আমাদের দলের সৈনিক। আমার বিশেষ দলে তোমার জায়গা হবে। কি আপনারা সবাই রাজি? মোহাম্মদের মতে সবাই সায় দিল। জামাল অর্থাৎ অনর্থকেও বাহবা দিল প্রত্যেকে। কিন্তু জখম সিংহের ন্যায় সেনাপতি ওর দিকে তাকিয়ে রইল। শের খান, এবার তোমার পালা। মার্জনা করবেন আমির, ও যুদ্ধ তেমন পারে না। মানে? তবে সেনায় প্রবেশ করতে এসেছ কোন আশায়? যুদ্ধ কি কেবল বল দ্বারা যেতে যায় আমির? হ্যাঁ, ওর ওর এমন একটা প্রতিভা আছে যা লড়াই ছাড়াই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই কেমন প্রতিভা শুনি? আপনি আপনি একটা কাগজে কিছু লিখে দিতে পারেন? অবশ্যই পারি। মোহাম্মদ একটা কাগজে কয়েক বর্ণ লিখে দিলেন। অনর্থ সেই কাগজটা নিয়ে দেখালো মানিক ওরফে শের খানকে। মানিক সেটা ভালো করে দেখল। তারপর অনর্থ কাগজটা মোহাম্মদের হাতে ফেরত দিল। আমির, এইবার আপনি কাগজটা ছিঁড়ে ফেলুন আর ওকে একটা কাগজ কলম দিন। একজন সৈনিক এসে মানিককে কাগজ কলম দিয়ে গেল। মানিক কাগজে মোহাম্মদের হাতের লেখা নকল করে মোহাম্মদের লেখা কথাগুলোই আবার লিখল। তারপর সেটা মোহাম্মদের হাতে দিল। কাগজ দেখে মোহাম্মদ উত্তেজিত হয়ে লাফিয়ে উঠলেন। এ তো আমার হাতের লেখা, এটা ও লিখলো কি করে? এটাই তো ওর গুণ। ও একবার দেখে যে কোনো মানুষের হাতের লেখা হুবহু নকল করে দিতে পারে। মহিম, ভেবে দেখুন, আমাদের উপর কোনো দেশ আক্রমণ করতে আসছে। হঠাৎ মাঝপথে তারা পত্র পেল তাদের সেনাপ্রধান বলছে তারা যেন আক্রমণ না করে দেশে ফিরে আসে। অথচ সেই পত্র সেনাপ্রধান লেখেইনি, তার হাতের লেখা নকল করে লিখেছে অন্য কেউ। এতে যুদ্ধও এড়ানো গেল আর সৈন্যদেরও বোকা বানানো গেল। এতে আমাদের কত লাভ বলুন তো? ওকে রেখে দিন মোহাম্মদ, আমি বলছি ও অনেক কাজে লাগবে। ঠিক বলেছ জাকিব, চমৎকার এক অদ্ভুত প্রতিভা। এমন প্রতিভাও হয়। শের খান, তুমিও আমাদের দলে থাকবে, তোমাকে আমাদের দরকার। হ্যাঁ, আমরাও সব সর্দাররা একমত, এদের সেনায় নেওয়াই উচিত। আর এই 3 নম্বর লোকটা সুলতান, এরও একটা অদ্ভুত প্রতিভা আছে। ও একবার দেখে হুবহু যে কোনো মানুষের ছদ্মবেশ নিতে পারে, আর ও যে কোনো মানুষের কণ্ঠস্বর মুহূর্তে নকলও করতে পারে। সুলতান, তোমার কাজের নমুনা দেখাও। আপনারা তো সবাই সবটা দেখলেন, এখন বলুন এই 3 ব্যক্তি সেনায় যোগ দিতে পারবে কিনা? বিষ্ণুর গলায় নিজের আওয়াজ শুনে মোহাম্মদ ও সেখানে উপস্থিত সকলে চমকে উঠলেন। এ কি, এ তো হুবহু আমার আওয়াজ। মোহাম্মদ, ভেবে দেখুন, আপনাকে কোনো এমন দেশে যেতে হচ্ছে যেখানে আপনি গেলে আপনার বিপদ হতে পারে। সেখানে আপনি নিজে না গিয়ে ছদ্মবেশ ধরে ওকে পাঠাতে পারেন। ও আপনার গলাও নকল করতে পারে, তাই কেউ সন্দেহ করবে না যে ওটা আপনি নন। এতে আপনার সুরক্ষাও অক্ষুণ্ণ থাকবে আর আপনার কাজটাও হবে। অদ্ভুত তোমার প্রতিভা সুলতান, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। এমন সব প্রতিভা লুকিয়ে রেখেছে ভারত। এমন মানুষ থাকতেও ভারত কি করে দখল করতে পারে কেউ? আগে ভারতে যেমন অসামান্য প্রতিভা, অতুলনীয় শক্তি রয়েছে, তেমনি অনেক বিশ্বাসঘাতকও আছে। কিছু মানুষের লোভ আর বিশ্বাসঘাতকতার পরিণামে আজ ভারতের এই দুর্দশা। না হলে ভারতের ওপর গোলামি চালানোর ক্ষমতা কারোর নেই আমির, কারোর না। হ্যাঁ, আমিও একমত। ভারতের অধিকাংশ রাজাই লোভী। তারা বিকিয়ে গিয়েছে ব্রিটিশদের কাছে অর্থের লোভে। না হলে এত বড় রাষ্ট্র দখল করা কি এত সহজ? আমির মোহাম্মদ, এদের 3 জনকেই আমাদের সেনায় নেওয়া উচিত। এরা আমাদের কাজে আসবে। বেশ, তোমরা 3 জন আজ থেকে আফগান সেনার অংশ। সেনাপতি, এদের থাকার ব্যবস্থা করো। এদের 3 জনের কাল থেকেই সব রকম প্রশিক্ষণ শুরু হবে। আমরাও কথা দিচ্ছি, আমাদের প্রাণ দিয়ে আমরা আফগানের সেবা করব। তবে আমির, একটা অনুরোধ ছিল। আমরা তো এই প্রথম এই দেশে এলাম,
তাই দেশটা যদি একটু ঘুরে দেখতে পেতাম। বেশ তো, দ্বিপ্রহর পর্যন্ত সেনা প্রশিক্ষণ চলে, তারপর তোমরা ঘুরতে যেও। আফগান স্বাধীন দেশ, এখানে সবার স্বাধীনতা আছে, এমনকি তোমাদেরও। সেনাপতি ওদের নিয়ে গেল। দুদিন পর প্রশিক্ষণ শেষে দুপুর নাগাদ ওরা বেরিয়ে পড়ল কাবুল থেকে 90 মাইল দূরে অবস্থিত গজনি শহরের উদ্দেশ্যে। কারণ ওরা এক সৈনিকের কাছ থেকে জেনেছে সুজা শাহ দুররানি গজনিতে থাকে। তার হাতে অকল্যান্ডের বিশেষ বার্তাযুক্ত পত্রটি তুলে দেওয়া ওদের প্রথম কাজ। সেদিন রাত 8টার সময় ওরা পৌঁছল গজনিতে। গজনি মালভূমির দেশ, চারিদিকে ছোট ছোট টিলা, পাথরের ঢিপি, আবার কোথাও দেখা যায় বিস্তীর্ণ সমভূমি। ওরা পথ চলতি মানুষজনদের জিজ্ঞাসা করে দুররানির বাড়িটা খুঁজে বের করল। মাটির তৈরি একতলা বাড়ি, বাড়ির বাইরের দিকের জানালা দরজাগুলো কাঠের। এটা একজন গোষ্ঠী নেতার বাড়ি বলে বোঝাই যায় না। বাড়ির সামনে কাঠের বাঁকারি দিয়ে তৈরি করা মূল দরজার পরে মাটির উঠোন রয়েছে কয়েক হাত। উঠোনের পশ্চিম দিকে বিছানো একটা জীর্ণ খাটিয়া। খাটিয়ার উপর শুয়ে রয়েছেন এক প্রবীণ মানুষ। একটু শুনবেন, একটু কথা ছিল। প্রবীণ মানুষটি একবার মাথা তুলে তাকালেন ওদের তিনজনের দিকে, তারপর বাড়ির ভেতরের উদ্দেশ্যে হাঁক দিলেন। শুনতে পাচ্ছ? দেখো তো বাইরে কারা এসেছে। ভেতর থেকে এক বছর 25-এর মেয়ে বেরিয়ে এসে দাঁড়ালো ওদের সামনে। বলুন, কি চান? আগে আমরা আসছি কাবুল থেকে, দুররানি আমাদের বন্ধু, তার সাথেই দেখা করতে এলাম। মেয়েটি ওদের দিকে তাকালো। বন্ধু? আমি ওর স্ত্রী। কই, আপনাদের তো আগে কখনো দেখিনি। দেখবেন কি করে, আমরা তো থাকি কাবুলে, সেখানেই ওর সাথে বন্ধুত্ব হয়েছিল। তারপর বহুকাল ওর কোনো খোঁজ খবর নেই। ভাবলাম ওর সাথে একবার দেখা করে যাই। দুররানি নেই? না, ও আজ 2 মাস হয়ে গেল বাড়ি নেই। সে কি, কোথায় গেছে? জানি না। বাড়ি থেকে যাবার সময় বলেছিল ওর ফিরতে অনেক সময় লাগবে। কোথায় গেছে জানি না। এত আশা নিয়ে এলাম, দেখা হবে না। আচ্ছা, আশেপাশে ওর কোনো বন্ধু টন্ধু আছে কি? না মানে সে হয়তো দুররানির খবর জানলেও জানতে পারে। আসলে একটা জিনিস ওকে আমাদের দেওয়ার ছিল। কি জিনিস? আমাকে দিয়ে যেতে পারেন, ও ফিরলে আমি ওকে দিয়ে দেব। আসলে জিনিসটা একটু গোপনীয়, শুধুমাত্র ওকেই দেওয়া সম্ভব। আপনি দয়া করে বলুন আশেপাশে ওর ঘনিষ্ঠ কোনো বন্ধু বা বান্ধবী আছে কিনা। আছে, এখান থেকে কিছুটা গেলে দৌলত সিদ্দিকী বলে ওর একজন বন্ধুর বাড়ি। তার কাছেই তো ও পড়ে থাকতো সব সময়। ঘরের দিকে মানুষটার আর চোখ পড়ল কবে। সারা জীবন ওই দল আর বন্ধু, এসব নিয়েই তো কাটালো। আপনারা ওর কোনো খোঁজ পেলে আমাকেও একটু জানাবেন। নিশ্চয়ই, আজ আসি আমরা। আশেপাশে খোঁজ নিয়ে অবশেষে ওরা দৌলত সিদ্দিকীর বাড়িটা পেয়ে গেল। লোকটার বয়স 30-এর একটু বেশি হবে। বেটে খাটো চেহারা, শ্যামবর্ণ রং, মুখে দাড়ি গোঁফ নেই, মাথার চুলগুলো কোঁচকানো। তাকে দুররানির কথা জিজ্ঞেস করায় সে বলল, আমি কিছুই জানি না। সে তো অনেকদিন আগেই এখান থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে আমাকে কিছুই বলেনি, আর কোথায় যেতে পারে সে সম্বন্ধেও আমার কোনো ধারণা নেই। অগত্যা ব্যর্থ মনোরথে ওরা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। চারিদিকে তখন আবছা অন্ধকার। আকাশের পূব কোণ থেকে কালো মেঘ উঠে আসছে ক্রমশ। চাঁদও ঢেকে গিয়েছে মেঘের আড়ালে। যার জন্য এলাম তাকেই তো আর পেলাম না। এত রাতে কাবুলেও ফেরা সম্ভব নয়। হ্যাঁ, আজ রাতটা এখানেই একটা থাকার জায়গা দেখতে হবে। এতটা পথ রাতে ঘোড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া মেঘ করে আসছে, মনে হচ্ছে খুব বৃষ্টি হবে। আজ রাতে কাবুলে ফেরা সম্ভব না, এখানেই থাকতে হবে। ভোর হলে রওনা দেওয়া যাবে তখন। কিন্তু কাল সকাল 10টার আগে আমরা কি প্রশিক্ষণশালায় গিয়ে উপস্থিত হতে পারবো? না, একদিন একটু দেরি হবে।
সেনাপতিকে বলবো আমরা বেড়াতে গিয়ে ঝড় বৃষ্টিতে আটকে পড়েছিলাম। আচ্ছা, তা না হয় হলো, কিন্তু এত রাত্রে এই নির্জন দেশে থাকার জায়গা কি পাওয়া যাবে? দৌড়ানির বাড়িতে তো থাকা যায়, তাই না? ওর বাড়িতে আমাদের থাকতে দেবে কেন? দেবে, চল আজ রাতটা ওর বাড়িতেই কাটাবো। ওরা ঘোড়া ঘুরিয়ে পুনরায় দুর্রানীর বাড়িতে এলো। ঘোড়ার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসেছিল দুর্রানীর স্ত্রী। দুঃখিত, আপনার স্বামীর কোনো খবর পেলাম না। ওর বন্ধু বলল দুর্রানী তাকেও কিছু বলে যায়নি। আপনাকে খবরটা দেওয়ার জন্যই ফিরতি পথে এলাম। চল সুলতান, আজ রাতে আমাদের কাবুল ফিরতে হবে। তবে আকাশের যে অবস্থা দেখছি, পথে বড় ভুগতে হবে। একটু শুনবেন, আমি বলছি কি, এত রাতে আপনারা কোথায় যাবেন? তাছাড়া একটু পরেই তো ঝড় বৃষ্টি শুরু হবে। আজ তো আপনারা কাবুলে পৌঁছতেও পারবেন না। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আজ রাতটা এখানেই থেকে যেতে পারেন। আপনারা তো ওর বন্ধু, আপনাদের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। আপনাদের এখানে কোনো অসুবিধে হবে না। এই গোটা বাড়িটায় আমি আর দুর্রানীর আব্বা থাকি। এই সুযোগটাই ওরা খুঁজছিল। অনর্থ মনে মনে হাসল। তিনজনে পাশের একটা গাছে ঘোড়া বেঁধে ভেতরে ঢুকল। দুর্রানীর স্ত্রী ওদের রুটি, উঠিয়ালের কষা মাংস এবং ভেড়ার গরম দুধ খেতে দিল। বাঁ দিকের একটা ঘরের মেঝেতে বিছানা করে শুতে দিল ওদের। অনর্থর এমনিতেই ঘুম আসে না, তার ওপর ছোট বদ্ধ একটা ঘরে তার আরও অস্বস্তি হচ্ছিল। সে দেখল মানিকও জেগে রয়েছে, শুয়ে শুয়ে অস্বস্তি বোধ করছে। একটা সময় মানিক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অনর্থ যে জেগে রয়েছে তা মানিক বুঝতে পারেনি। সে গরমের হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাইরে বেরিয়ে এলো। দেখল দুটো দেশের রাতের আকাশ কত ভিন্ন। ভারতে নিশ্চয়ই এখন ঘোর বর্ষা, আর আফগান তার বাতাসে যেন অতল শান্তি আর অগাধ সুখের শামিয়ানা মেলে ধরেছে। কত জ্যোৎস্নালোকের উজ্জ্বল আলোকরেখা বিরাজ করছে এই দেশের গাছের মাথায় মাথায়। সেই আলোতে দেখা যায় দেশটার উজ্জ্বল ভবিষ্যৎ, দেখা যায় স্বাধীনতার উল্লাস, সুখ। কিন্তু ভারতে এই আলো কোথায়? কোথায় ভারতের ভবিষ্যৎ? কোনোদিনও কি বসন্তের বিকেলে ভারতের যুবক যুবতীরা বসে বসে দেখতে পাবে গাছের পাতার নাচন? নাকি পরাধীনতার শিকল পরেই নতজানু হয়েই কেটে যাবে সারাটা জীবন? এমন শান্তির ঠান্ডা ঝোড়ো হাওয়া কি কোনোদিনও বইবে ভারতের আকাশে? পরদিন ভোরবেলায় বেরিয়ে পড়ল ওরা। সৈন্যশালায় পৌঁছল বেলা 1টার দিকে। প্রশিক্ষণ তখনও চলছে। সেনাপতি ডেকে পাঠালেন ওদের। কাল রাত্রে তোমরা এখানে ছিলে না শুনলাম, কোথায় গেছিলে? আমরা গাজনি গিয়েছিলাম। রাতে ঝড় বৃষ্টির জন্য ফিরতে পারিনি। গাজনি কেন গেছিলে? সবার মুখে শুনেছিলাম গজনি দুর্গের মতো বিশাল দুর্গ এখানে আর নেই, তাই সেটা দেখতে গিয়েছিলাম। আমির তো আমাদের অনুমতি দিয়েছেন। তা দিয়েছেন, তোমরা যেখানে ইচ্ছা ঘুরতেই পারো, কিন্তু আমরা পেশোয়ার আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছি। তাই জন্য প্রতিটা সৈনিকের এখন প্রশিক্ষণের সময় উপস্থিত থাকা দরকার। এটা আমিরের আদেশ। ঘুরে বেড়ানোর জন্য তো তোমাদের সেনায় নেওয়া হয়নি। তুমি যত বড় যোদ্ধা হও না কেন জামাল, যুদ্ধ প্রশিক্ষণের সময় তোমাকে থাকতে হবে। নাকি সামান্য একটা বর্ষা যুদ্ধে আমাকে পরাজিত করে নিজেকে অপরাজেয় মনে করছো? না না, একেবারেই তা নয়। আপনি দেশের সেনাপতি। সামান্য একটা বর্ষা লড়াইয়ে জিতে আমি কি আপনার ঊর্ধ্বে নিজেকে ভাবতে পারি? ক্ষমা করবেন, পরের বার আর ভুল হবে না। অনর্থর কথায় সেনাপতি খুশি হলেন। তারপর ওরা নিজেদের কক্ষেই বিশ্রাম নিল সারাদিন। সেদিন আর প্রশিক্ষণ হলো না। দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে গিয়েছে। আজ 7ই সেপ্টেম্বর 1838। এর মধ্যে অনর্থরা
কাবুলের বালাহিসার দুর্গ, গজনি শহরের সমস্ত দুর্গ, হেরাত দুর্গ, কালাতে গিলেজ, তাজবেগ প্যালেস, সমস্ত বড় বড় দুর্গ ঢুঁ মেরে এসেছে। ওরা দেখেছে দুর্গে সৈনিকের সংখ্যা যত না রয়েছে তার চেয়ে বেশি সৈন্য মিশে রয়েছে আফগানের গোষ্ঠীগুলোর মধ্যে। আফগানদের বেশিরভাগ পুরুষই যুদ্ধে পটু, হয়তো এটাই দেশটার মূল শক্তি। সেই কারণেই হয়তো দেশটা বশ্যতা স্বীকার না করে আজও মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তবুও প্রতিটি দুর্গের পদাতিক, ঘোড়সাওয়ার, শিবির অনুসরণকারী সৈনিকদের মোটামুটি একটা সংখ্যা তালিকা ওরা তৈরি করেছে। এই এক মাসে ওরা আফগানের উত্তরে মাজারি শরীফ থেকে শুরু করে পূর্ব দিকে হেরাত, দক্ষিণ পশ্চিমে কান্দাহার, হেলমান্দ সহ আফগান প্রদেশের সকল শহর চষে বেরিয়েছে। কিন্তু সেই গুপ্ত সুড়ঙ্গ দুটোর কোনো হদিশ পায়নি। তাছাড়া সুজা শাহ দুররানিকে খুঁজে বের করারও অনেক চেষ্টা করেছে তারা। দুররানিরও কোনো খবর নেই, কেমন যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। সেনালয়ে নিজেদের কক্ষে বসেছিল ওরা। বিষ্ণু শুয়েছিল বিছানায়, মানিক জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিল। অনর্থ বসেছিল দেওয়ালে হেলান দিয়ে। আর বোধহয় এখান থেকে দেশে ফেরা হবে না। 2 মাস তো হতেই চলল প্রায়। ওদিকে বৌমেয়েরা বন্দি অকল্যান্ডের কাছে। 2 মাস হয়ে গেলে জানোয়ারগুলো ওদের হত্যা করবে, তারপর আমাদের পেলে আমাদেরকেও খুন করবে। কে জানে কি অবস্থায় আছে ওরা। ওদের জীবনটা আমরাই শেষ করে দিলাম। এখানে এত হতাশ হওয়ার কিছু নেই। এখনো তো 7-8 দিন আছে। এর মধ্যে আশা করছি আমরা কাজ শেষ করতে পারবো। কি করবি তুই? এত খোঁজা হলো, কোথায় গুপ্ত সুড়ঙ্গ? 1 মাসে যা হলো না 7 দিনে তা হয়ে যাবে। আর তাছাড়া ওই দুররানি, সেও বা কোথায় ঘাপটি মেরে বসে আছে কে জানে। 7 দিনে এত কিছু হবে কি করে? নিশ্চয়ই হতে পারে। ঈশ্বর সহায় থাকলে অসম্ভব বলে কিছু আছে। আমাদের খোঁজায় ভুল হচ্ছে মনে হয়। দেখো, দক্ষিণের দিকটায় সুড়ঙ্গ থাকাটা যুক্তিযুক্ত নয়, কারণ সেখান দিয়ে কোনো দেশে পৌঁছানো যাবে না, বরং আরো ঘুরে ফিরে দেশেই ফিরতে হবে। পশ্চিম দিকে সুড়ঙ্গ থাকলে তা পৌঁছবে ভারতে। এবার আফগান থেকে ভারতের পথ এমনিই সোজা, তাই সেখানে আলাদা সুড়ঙ্গ করার কোনো মানে হয় না। আবার হতেও পারে ব্রিটিশদের চোখ থেকে এড়িয়ে ভারতে প্রবেশের জন্য ওরা সুড়ঙ্গ করেছে। এইবার রইল পূর্ব দিক। পূর্ব দিকে রয়েছে বিরাট রুশ সাম্রাজ্য। তাদের নাকের ডগার সুড়ঙ্গ করা সম্ভব বলে আমি মনে করছি না। বাকি পড়ে থাকে উত্তর আর উত্তর পশ্চিম, অর্থাৎ বিরাট হিন্দুকুশ। এই হিন্দুকুশের কোথাও একটা সুড়ঙ্গ পথ থাকাটা বিচিত্র নয়, কারণ সেক্ষেত্রে জায়গাটা গোপন রাখা সহজ। পাহাড়ে উঠে আর কে সুড়ঙ্গের সন্ধান করবে? আমার মনে হয় হিন্দুকুশের পাদদেশে ওই উত্তর পশ্চিমের কোথাও একটা সুড়ঙ্গটা রয়েছে। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? কারণ পশ্চিম দিকটায় আমরা খুঁজেছি, সেখানে কিছুই নেই। পূর্ব দিকে ওটা হবে না কেন সেটাও বললাম। দক্ষিণ দিকে সুড়ঙ্গের মানেই হয় না। তাহলে পড়ে থাকে একটাই তো দিক, আর আমরা ওই দিকটাই খুব বেশি খোঁজাখুঁজি কিন্তু করিনি। আর 2 দিন এখানে আছি, তারপর পালিয়ে যাব উত্তর পশ্চিমে। সেখানে 3-4 খোঁজাখুঁজি করে যদি কিছু না পাই তাহলে সোজা ভারতে ফিরব। ওই গোড়াদের কাছ থেকে বউদের ছাড়িয়ে নিয়ে নিজেদের ঘরে চলে যাব। গুরুমশাই তো আছেন, এমনকি দলের লোকও তৈরি আছে, চিন্তা নেই। তাছাড়া সেই পথ পেলেও গুরুমশাইয়ের আজ্ঞা আমাদের পালন করতে হবেই। যাই হয়ে যাক, ইংরেজদের আমরা ছাড়ব না। আমরা গুরুমশাইয়ের শিষ্য। ওরা জানে না আমাদের পাল্টা একটা অভিসন্ধি আছে। মানিক, বিষ্ণু, অনর্থ 3 জনের মুখেই একটা তীর্যক হাসি খেলে গেল। ঠিক এই সময় একজন সিপাহী উপস্থিত হলো সেখানে। চলো, তোমাদের আলোচনা সভায় যেতে হবে। এখন কেন? আমির একটা বিশেষ সভার আয়োজন করেছেন, সেখানে সব সৈনিকদের থাকার আদেশ দিয়েছেন। ওরা কথা না বাড়িয়ে চলে এলো রাজসভায়। সেখানে মন্ত্রী, সেনাপতি, রাজকুমার সবাই রয়েছে। ওরা বাকি সৈন্যদের সাথে গিয়ে দাঁড়ালো। একজন অজ্ঞাত আততায়ী একের পর এক পরিবারকে নৃশংসভাবে খুন করে চলেছে। কিভাবে? বিগত 3 মাসে সে 30 জনকে খুন করেছে। বারবার সে আমাদের চোখ এড়িয়ে বাড়ির মধ্যে ঢুকে তার কাজ সম্পন্ন করে যাচ্ছে।
তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কাবুল ও আশেপাশের অঞ্চলে আরও কড়া পাহারা বসাবো। সেই ব্যক্তিকে খুঁজে বের করে আমাদের শাস্তি দিতেই হবে। সেই জন্যই আজ এই সভার আয়োজন। আমিরের অনুমতি থাকলে আমি কিছু বলতে পারি? বলো। ধন্যবাদ আমির। এই আততায়ী যখন বারবার পাহারাদারদের চোখ এড়িয়ে যাচ্ছে, তখন হয়তো সে নিশ্চয়ই সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে কেউ। এই রাজ পরিবার, মন্ত্রী বা সেনাদের কেউ হলেও আশ্চর্যের ব্যাপার হব না। তোমার নাম তো জামাল, সেই ভারত থেকে আসা 3 জনের মধ্যে একজন। আগে হ্যাঁ আমির। তা তোমার এমন কেন মনে হয়? বলবো, কিন্তু আমার মনে হয় সেই ব্যক্তি এই সভায় উপস্থিত আছে। তার সামনে কিছু বললে সব ফাঁস হয়ে যাবে, সে সতর্ক হয়ে যাবে। তাই আমি আপনাকে সবকিছু একান্তে বলতে চাই। বেশ, সভা শেষে তোমায় ডেকে পাঠানো হবে। সভার প্রত্যেকে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। কিছুক্ষণ পরেই সভা ভঙ্গ হল। ডাক পড়ল অনর্থর। মোহাম্মদ নিজের কক্ষে বসেছিলেন। অনর্থ ওনার সামনে উপস্থিত হল। সালাম আমির মোহাম্মদ। হ্যাঁ জামাল, এবার বলো, তোমার কেন মনে হয় এতটাই আমাদের মধ্যেই কেউ? দেখুন আমির, ওই ব্যক্তি আগেও এই ধরনের খুন করেছে। আপনারা বারবার পাহারা বসিয়েছেন তাকে ধরার জন্য, কিন্তু সেই সব পাহারা নজরদারিকে সে অতি সহজেই ফাঁকি দিয়েছে। একটু ভালো করে ভেবে দেখুন এমনটা কি করে হয়। এর অর্থ খুনি নিশ্চয়ই জানতো যে কোনখানে কোথায় কত পাহারা আছে। না জানলে সে পাহারা এড়াতে পারত না, তাই না? কিন্তু সে এই পাহারার কথা তখনই জানতে পারবে যদি সে ভেতরেরই কোনো লোক হয়। বাইরের লোক কি করে বুঝবে কোথায় কত লোক পাহারা দিচ্ছে? আবারও এটাও হতে পারে খুনি পাহারায় ফাঁকি দেয়নি, তার বদলে সে ওই স্থানে নিজেই পাহারায় ছিল। সে সৈনিক বা সিপাহী বা রক্ষীদের কেউ। ফলে পাহারা না এড়িয়ে সে স্বচ্ছন্দে খুন করে আবার রক্ষীর বেশে পাহারায় উপস্থিত হয়। এইভাবেই হয়তো সে সবার চোখে ধুলো দিয়ে যাচ্ছে। ঠিক, এটা তো আমার মাথায় আসেনি। তবে তো সব সৈনিকদের এনে জিজ্ঞাসাবাদ করতে হবে। না আমির, এত সহজে সেই ব্যক্তির মুখোশ খুলবে না। তাছাড়া তাকে ধরার আগেই সে পালাবে। তাহলে তাকে ধরার উপায়? উপায় আছে। আচ্ছা, এই খুনি পুরো পরিবারকেই খুন করছে, তাই তো? এই পরিবারগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র বা মিল আছে? সেটা সেনাপতি ভালো জানে। দাঁড়াও, তাকে ডেকে পাঠাই। কিছুক্ষণ পর সেনাপতি এসে উপস্থিত হলেন। যোগ তো নেই, কিন্তু একটা সূক্ষ্ম মিল কিন্তু আছে। যে পরিবারগুলো খুন হয়েছে তাদের সবার বাড়িতে একটা করে বিধবা কন্যা ছিল। স্বামীর মৃত্যুর পর তারা স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে এসে থাকতো। আমির, আমি একটা কথা ভাবছি। কোনো মানুষের বাড়িতে গভীর রাতে ঢোকা তো খুব সহজ নয়, অথচ লোকটা তো বাড়িতে ঢুকে খুনগুলো করত। তবে কি কোনোভাবে ওই বিধবা মহিলাগুলোর হাত ধরে লোকটা বাড়ির মধ্যে ঢুকত? হয়তো হয়তো তাদের সে কোনোভাবে প্রেমের জালে ফাঁসিয়েছিল। এটা কি হতে পারে না? নয়তো সে এত সহজে বাড়ির ভিতর ঢোকে কি করে? হতেই পারে। তবে একটা কাজ করা যাক। কাবুল ও তার আশেপাশে যত বিধবা যুবতী আছে তাদের গোপনে নজরদারি রাখতে হবে। একটু কৌশলে তাদের কাছে জানতে হবে বিগত কিছু মাসে কোনো মধ্যবয়স্ক লোক বা যুবক তাদের প্রেমের প্রস্তাব দিয়েছিল কিনা। যদি তাদের সাথে ওই রকম কোনো ব্যক্তির সম্পর্ক থাকে তবে বুঝতে হবে ওই লোকটাই সেই আততায়ী। তখন তাকে ধরা খুব সহজ হয়ে যাবে। বেশ, আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি। বিকেল নাগাদ খবর পেয়ে যাবে। বেশ, খবর এলে আমায় ডাক পাঠাবেন। এই ঘটনার নিষ্পত্তি করতে পারলে আমি নিজেকে সৈন্যদলের যোগ্য মনে করব। বিকেলে খবর এলো রাজিয়া নামের এক বিধবা যুবতীকে পাওয়া গিয়েছে, যে 2 মাস আগে একজন মাঝবয়সী লোকের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে। প্রথমে সে কিছুতেই বলতে চাইছিল না, কিন্তু প্রাণ সংশয় আছে জেনে মুখ খুলল। প্রায় 2 মাস আগে ফারুক নামের একজন লোক আমাকে প্রেমের প্রস্তাব দেয়। লোকটার বয়স 40-এর আশেপাশে, লম্বা চওড়া, দেখতেও বেশ ভালো। আমি বাপের বাড়ি ফিরে আসবার পরে বাড়ি থেকে একটু দূরে একটা কাপড় দোকানে সেলাইয়ের কাজ করতাম। আসা যাওয়ার পথে লোকটা আমার সঙ্গে সঙ্গে যেত। অনেকবার সে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি প্রত্যাখ্যান করি। কিন্তু অবশেষে আমি বিধবা জেনেও একটা মানুষ আমাকে ভালোবাসতে চায়, আমার মতো একজন বিধবাকে নিকাহ করতে চায়, এটা ভেবে লোকটার প্রস্তাবে রাজি হই।
লোকলজ্জার আর ভয় করিনি। তারপর মাঝে মাঝে তার সাথে ঘুরতে যেতাম। সে একবার রাতে আমাদের বাড়িও এসেছিল। বাড়ির সবাই ঘুমিয়ে পড়ার পর তাকে আমি নিজের ঘরে চুপি চুপি নিয়ে যাই। তারপর আমরা মিলিত হই। সে কাল রাতে আবার আমাদের বাড়ি আসবে বলেছে। এটাই সুযোগ আমির, লোকটাকে আমাদের হাতে নাতে ধরতে হবে। আমার কাছে একটা পরিকল্পনা আছে। আমাদের ওপর এই কাজের দায়িত্বটা আপনি দিন আমির, এটা আমার অনুরোধ। বেশ, দিলাম। তোমরা যদি সেই লোককে ধরতে পারো তাহলে তোমরা যা চাইবে তাই পুরস্কার পাবে। তাছাড়া তোমাদের আমি নিজের খাস লোক হিসেবেও নিয়োগ করব। মাসে ভালো বেতন পাবে। শুধু ওই লোকটাকে আমার চাই। আমি দেখতে চাই আমাদের মধ্যে থেকে কে এমন নৃশংস দুষ্কর্ম করে চলেছে। তবে রাজিয়ার বাড়ি থেকে কিছু দূরে সেনাপতি আর কিছু সিপাহী থাকবে, যাতে লোকটা কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। জি আমির। অনর্থ সালাম জানিয়ে চলে গেল। পরদিন রাতে বিষ্ণু রাজিয়ার ছদ্মবেশ ধারণ করল। অনর্থ আর মানিক ওর বাবা মার ছদ্মবেশ নিল। তারপর ওরা লুকিয়ে রইল রাজিয়ার বাড়িতে। রাজিয়াদের সরিয়ে ফেলা হলো কাবুলের অন্য একটা বাড়িতে। রাজিয়ার ঘরে ওরা তিনজনে অপেক্ষা করতে লাগল। ক্রমে রাত বাড়ছে। বিষ্ণু এমনিতেই একটু ঘুম কাতুরে। ওর একটু তন্দ্রা মতো এসেছিল। ঠিক সেই সময়ই বাড়ির কাছে দুবার পাখির ডাক শোনা গেল। ওরা বুঝল ডাকটা কৃত্রিম সংকেত। বিষ্ণু, যা, কে দরজা খোল। লোকটার সামনে কথা বলবি না, লোকটাকে স্পর্শও করবি না। আমরা নিচের ঘরেই আছি, তুই ওকে ওই ঘরে নিয়ে আয়। সবাই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অনর্থ আর মানিক চলে গেল অন্য ঘরে। বিষ্ণুর বুকটা ঢিপ ঢিপ করছে। সে ধীরে ধীরে খুলে দিল সদর দরজা। দরজার বাইরে যে লোকটা দাঁড়িয়েছিল, অন্ধকারে প্রথমে তাকে দেখা গেল না। লোকটা চটপট ভেতরে এসে দরজা বন্ধ করে দিল। এতক্ষণ সময় লাগলো দরজা খুলতে? এই বলে লোকটা মুখ থেকে কাপড় সরালো। আর সরাতেই বিষ্ণু আশ্চর্যে উত্তেজনায় শিহরিত হয়ে উঠল। এ কি? এ তো সেদিন অনর্থর কাছে তলোয়ার যুদ্ধে হেরে যাওয়া মোহাম্মদের সেই খাস তলোয়ার বাজটা। তবে এই আসল খুনি? এ মোহাম্মদের কাছে তলোয়ার বাজ সেজে এইসব খুন করেছে? কিন্তু কেন? ওকে তো বহুবার দেখেছি সৈন্যশালায়, একসাথে প্রশিক্ষণ করেছি, গল্প করেছি। ওর সাথে কথা বলে তো কখনো মনে হয়নি ওর এমন প্রবৃত্তি থাকতে পারে। কি সাংঘাতিক, কি দুঃসাহস! এতদিন ধরে এত মানুষের চোখে ধুলো দিয়ে এসেছে। কোনো রকমে সে নিজেকে সংযত করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো উপরে। পেছন পেছন তলোয়ার বাজটাও উঠতে লাগলো। ঘরের সামনে এসে তলোয়ার বাজ বিষ্ণুর পথ আটকালো। রাজিয়া, তোমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন তো? আমাকে এবার নিজের কাছে টেনে নাও। এই রে, এক্ষুনি লোকটা জড়িয়ে ধরে সব বর্ণনা করে দেয়। ধ্যাৎ! বিষ্ণু লোকটাকে এড়িয়ে ঢুকে গেল ঘরে। লোকটা ঘরে ঢুকে নিজের পাগড়ি আর আলখাল্লাটা খুলে ফেলল। রাজিয়া, রাজিয়া, তুমি আমার সব। এই চন্দ্রিমার রাতে এসো, আমরা একাকার হই। এই বলে বিষ্ণুর বোরখার মুখের পর্দা খুলতেই সে চমকে উঠল। আর সঙ্গে সঙ্গে ঘরে ঢুকল অনর্থ আর মানিক। কি তলোয়ার বাজ, তুমি? তোমরা এখানে? তোমরা এখানে কেন? বিষ্ণু গায়ের হিজাবটা খুলতে খুলতে বলল, তোমার নাটক বন্ধ করতে আমরা এসেছি। তুমি মোহাম্মদের খাস তলোয়ার বাজ সেজে সেনায় ঢুকে এইসব কাণ্ড ঘটাচ্ছ, তাই না? তোমার সব কারচুপি শেষ। স্বীকার করতেই হবে, তলোয়ারের মতো তোমার বুদ্ধিতেও যথেষ্ট ধার, কিন্তু শেষ রক্ষা হলো না। এক ছুটে তলোয়ারবাজ ঘরের বাইরে বেরিয়ে যেতে চাইল, কিন্তু অনর্থ তাকে পেছন থেকে জাপটে ধরল। তাদের দুজনের মধ্যে শুরু হলো ভীষণ ধস্তাধস্তি। একসময় অনর্থ দেখতে পেল তলোয়ারবাজের ঘাড়ে একটা বিশেষ উল্কি আছে। চমকে উঠে তলোয়ারবাজকে সে ছেড়ে দিল। দুর্রানী, তুমি? কে দুর্রানী?
আমি তলোয়ারবাজ? তোমরা কি সব বলছো? এসব কি বলছিস অনর্থ? অফিসার আলেকজান্ডার বার্নস কি বলেছিল মনে নেই মানিক? মানিককে? দৌড়ানির ঘাড়ে একটা ঈগলের উল্কি আছে, ওর ঘাড়েও আছে, দেখো। বুঝলাম। তোমরা কারা? আমরা কারা সেটা বলার আগে তুমি স্বীকার করো তুমি দুর্রানী। 1 মাস ধরে আমরা তোমার খোঁজ করে করে ক্লান্ত। হ্যাঁ, আমার নাম দুর্রানী। আমি পিল গোষ্ঠীর নেতা। মুহাম্মদ আমার পথের কাঁটা, তাই ওকে সরানোর জন্য ছদ্মবেশ নিয়ে ওর সেনায় ঢুকেছি। কিন্তু তোমরা কারা? আমাকে খুঁজছো কেন? আমরা ভারতীয়, তবে মুসলমান নয়, হিন্দু। আমার নাম অনর্থ, ওর নাম মানিক, আর ও বিষ্ণু। আমরা ব্রিটিশ বিরোধী বিপ্লবী, কিন্তু ওই পশুগুলো আমাদের বাধ্য করেছে ওদের হয়ে কাজ করতে। আমাদের এখানে পাঠানো হয়েছে আফগান সেনায় ঢুকে সামরিক বাহিনীর ভেতরের সব তথ্য জেনে ওদের কানে পৌঁছে দেবার জন্য, তোমাকে অকল্যান্ডের পত্র দেবার জন্য, আর আফগানের গুপ্ত সুড়ঙ্গ পথ খুঁজে বের করার জন্য, যাতে সেই পথ দিয়ে ঢুকে ব্রিটিশরা এই দেশ আক্রমণ করতে পারে। শোনো দুর্রানী, অকল্যান্ড চায় মোহাম্মদকে সরিয়ে তোমাদের আমিরের পদে বসতে, আর সেই জন্যই একটা পত্র দিয়েছে। কোথায় সেই পত্র? আমরা এখানে খুনিকে ধরতে এসেছিলাম। আমরা কি জানতাম তুমি আসল দুর্রানী? সে পত্র আমাদের জিনিসপত্রের সাথে সৈন্যশালার কক্ষে আছে, সেটা আমরা নিয়ে আসিনি। কিন্তু তুমি এইভাবে লুকিয়ে লুকিয়ে মানুষদের খুন করছিলে কেন? যাতে খুনের দায় মুহাম্মাদের কাঁধে চাপাতে পারি। মুহাম্মাদকে সিংহাসন থেকে সরানোর এটা আমার একটা চাল। তোমরা হয়তো জানো না, মুহাম্মদ ওর এক বিধবা বোনকে নৃশংসভাবে হত্যা করেছিল, কারণ ওর বোন স্বামীর মৃত্যুর পর আর একজনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। তাই আমি বিধবা মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের ও তাদের পরিবারকে খুন করছিলাম, যাতে পরে এই খুনের ভার চাপিয়ে দিতে পারি মুহাম্মাদের উপর। বোনকে খুনের শোকে মুহাম্মদ পাগল হয়ে রাজ্যের সব বিধবা মেয়েদের লুকিয়ে খুন করেছে। এতে প্রজা ওর ওপর উত্তেজিত হয়ে বিদ্রোহ করত, ফলে আমার সিংহাসন লাভ আরও সহজ হতো। যাকে তোমরা আমাকে সে পত্রখানা দিও, আমি তোমাদের পরিচয় গোপন রাখব, আর আশা করছি তোমরাও এই একই কাজ করবে। আমি এখন বাড়ির পিছন দিয়ে পালাচ্ছি। না দুর্রানী, তুমি ধরা দাও, তাতে তোমার, আমার, আমাদের সবার লাভ। মানে? দেখো দুর্রানী, তুমি ধরা পড়লে মোহাম্মদ তোমাকে হত্যা করবে না, তোমার কারাবাস হবে। তোমাকে কারাগারে আমি পত্র পৌঁছে দেব, ঠিক। তোমাকে ধরিয়ে দেওয়ার বদলে মোহাম্মদ আমাদের উপর খুশি হয়ে উপহার দেবে। তাতে আমরা ভারতে যাবার জন্য 7 দিন ছুটির আর্জি চাইব। সেই 7 দিনে সেই সুড়ঙ্গ পথ আবিষ্কার করে খবরটা আমরা পৌঁছে দেব অকল্যান্ডের কাছে। ব্রিটিশরা আফগান আক্রমণ করবে, ওরা কাবুল দখল করে তোমাকে ছাড়িয়ে নিয়ে বসিয়ে দেবে সিংহাসনে। তুমি দুর্রানী হিসেবে নয়, তলোয়ারবাজের ছদ্মবেশী ধরা দাও, এতে সবার মঙ্গল। দুর্রানী কিছুক্ষণ চিন্তা করল। বেশ, তাই হোক। তোমাদের কথা মেনে আমি ধরা দেব, কিন্তু তোমরাও নিজেদের কথা রেখো। সেই ব্যাপারে চিন্তা নেই। এই বলে দুর্রানীকে নিয়ে ওরা 3 জন বেরিয়ে এলো বাড়ির বাইরে। সেনাপতি দুর্রানীকে গ্রেফতার করল। পরদিন সকালে দুর্রানীর শাস্তি হিসেবে আজীবন কারাবাস ঘোষণা করা হলো। তবে তার আসল পরিচয় কেউই জানতে পারল না। তার পরদিন ভোরে অনর্থ কারাগারে গিয়ে গোপনে তাকে ব্রিটিশ সরকারের পত্রখানা দিল। সেদিন বিকেলের দিকে মোহাম্মদ ডেকে পাঠালেন ওদের। অনর্থর কাঁধে হাত রেখে তিনি বললেন, সাব্বাস, তোমাদের কাজে আমি প্রসন্ন। তোমরা আজ থেকে আমার খাস লোক। বলো, কি উপহার চাও? আমির, আমরা অর্থ, হিরে, মানিক কিছুই চাই না। আমরা দিন 7 জন্য ছুটি চাই। ছুটি? হ্যাঁ আমির, প্রায় 2 মাস হয়ে গেল বাড়ির লোকের মুখ দেখিনি, তাই একবার দেশে যেতে চাই। কিন্তু এই অবস্থায় ছুটি দেওয়াটা... আপনি কিন্তু কথা দিয়েছিলেন আমরা যা চাইবো তাই দেবেন। বেশ, দিলাম ছুটি। ঘুরে এসো দেশ থেকে, কিন্তু 7 দিন। 8ম দিনে যেন তোমাদের আবার এই প্রাসাদে দেখতে পাই। আমি ভেবেছিলাম তোমাদের রুশ পাঠাবো। অনেক বৈঠক আলোচনার পর ওরা আমাদের সাহায্য করতে প্রস্তুত হয়েছে। এখন রুশ সেনাদের পথ দেখিয়ে সুরক্ষিতভাবে এই কাবুলে নিয়ে আসতে হবে, আর এই দায়িত্বটা আমি তোমাদের দিতে চাই। আমার বিশ্বাস এই কাজের জন্য তোমরাই সর্বাধিক যোগ্য। যাও, এখন ঘুরে এসো দেশ থেকে। সেলাম আমির।
সেনালয়ে ফিরে এসে ওরা নিজেদের জিনিসপত্র গোছাতে শুরু করল। আজই এখানে ওদের শেষ দিন। কাল ওরা সোজা উত্তর পশ্চিম দিক ধরে চলে যাবে হিন্দুকুশ। তারপর সেখানে খোঁজাখুঁজি করে খাইবার উপত্যকা ধরে চলে যাবে ভারতে। এই কদিনে গুপ্ত সুড়ঙ্গ পেলে ভালো, নইলে ওরা দেশে ফিরে আক্রমণ করবে ইংরেজদের ওপর। নিজেদের স্ত্রীদের ছাড়িয়ে ওরা দক্ষিণের দিকে পালিয়ে যাবে। সেখানে পরিচয় বদল করে মাইসোরের রাজার কাছে গিয়ে উঠবে। তারপর বাকি জীবনটা গোপনে স্ত্রী পরিবার নিয়ে সেখানেই কাটিয়ে দেবে ওরা। পরদিন ভোরেই ওরা ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। উদ্দেশ্য হিন্দুকুশ। বেলার দিকে এসে পৌঁছল মূল পর্বতের পাদদেশে। তারপর পাহাড়ে উঠে শুরু হলো খোঁজ। সন্ধ্যের দিকে যখন অন্ধকার হয়ে এলো তখন ওরা অনেকটা উপরে উঠে গেছে। পাহাড়ের একটা অংশ যেটা সরু হয়ে নেমে গেছে নিচের দিকে, তার এপারে মানে মাঝামাঝি অংশটায় একটু সমতল মতো জায়গা ছিল, যেখানে বড় বড় পপলার গাছের মেলা। সেখানেই রাতে থাকার জন্য ওরা তাঁবু ফেলল। আসার পথে পাহাড়ের এক জায়গায় ওরা বুনো আইব্যাক্স ছাগলের একটা দল দেখেছিল। মানিক আর বিষ্ণু গেল ছাগল শিকার করতে। নিজেদের সন্দেহমুক্ত রাখতে পথে আহারের জন্য ওরা সাথে করে কিছু আনেনি। তাই এই 900 মিটার পাহাড়ি উচ্চতায় শিকার ছাড়া খাবার জোটানোর অন্য কোনো পথ নেই। অনর্থ তাঁবুর বাইরে একটা পপলার গাছের গুঁড়িতে ঠেস দিয়ে বসেছিল। আকাশে উজ্জ্বল গোল একটা চাঁদ উঠেছে, তার নিচে অজস্র তারামণ্ডলী। মেঘেদেরও বেশ গোছানো সংসার। এ কি জীবনে এসে পড়েছি! বাংলাদেশের পোড়া গাঁয়ের ছেলে, পড়াশোনাও জানি, কোথায় ভালো কাজ করে বউ ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করব, তা না কোথায় এই হিন্দুকুশ পাহাড়ে বসে জীবন মৃত্যুর চিন্তা করছি। যদি আমরা সেই গুপ্ত সুড়ঙ্গ পাই তবে কি হবে? ওই গোড়াগুলোর হাত থেকে পালিয়ে বাঁচতে পারবো। যদি মাধবীকে, আমার মেয়েকে খুন করে ফেলে জানোয়ারগুলো, তবে বাকি জীবনটা কি করব? কিভাবে বেঁচে থাকবো? এই কাজেও ব্যর্থ হলাম। ব্যর্থতাই আমার ললাট লিখন। গুরুমশাই আমার উপর মিথ্যে ভরসা করে, তার মান রাখা কি আমার দ্বারা সম্ভব? ভবিতব্য বড় জটিল বস্তু। অনর্থ দেখল আকাশের একটা তারা খসে পড়ছে। মাধবী বলতো খসে পড়া তারার দিকে তাকিয়ে কিছু চাইলে নাকি মনের ইচ্ছে পূরণ হয়। সে এসবে বিশ্বাস করে না, তবুও সে মনে মনে বলল, মাধবী আর মেয়েটা যেন ভালো থাকে। বাবা, মা, মানিক, বিষ্ণু, ওদের পরিবারও যেন ভালো থাকে। নিজের জন্য অনর্থ কিছুই চাইল না। নিজের জন্য আর কি বা চাইবে সে? ক্রমে 2 ঘন্টা কেটে গেল। মানিক আর বিষ্ণু ফিরছে না দেখে অনর্থর চিন্তা হলো। সে উঠে তাদের খুঁজতে গেল। মানিক আর বিষ্ণু যেদিকে গেছে সেই পথ ধরে হাঁটতে লাগলো সে। কিছুক্ষণের মধ্যে ছাগলের দলটাকে ওরা যেখানে দেখেছিল সেই দিকে পৌঁছল। সেখানে এসে অনর্থ দেখল কেউ নেই। কোনো সাড়া নেই। কিছুক্ষণ পর মানিকের গলার আওয়াজ শোনা গেল, অনর্থ নিচে। অনর্থ কিছু না ভেবে নিচের ঢাল ধরে নামতে শুরু করল। কিছুটা নামার পর দেখল বাঁ দিকের একটা বড় পাথরের চাঁইয়ের পাশে অন্ধকারে মাটিতে বসে রয়েছে মানিক, আর মানিকের কোলে শোয়ানো বিষ্ণুর রক্তাক্ত দেহ। অনর্থর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। মানিক, মানিক, কি হয়েছে? কি হয়েছে? বিষ্ণুর এই অবস্থা! মানিক! কাঠের মূর্তির মতো বসে রয়েছে মানিক। অনর্থ মানিককে ভীষণভাবে একটা ঝাঁকুনি দিল। মানিক যেন চেতনা ফিরে পেল। অনর্থ, 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 তুই এসেছিস? বিষ্ণুকে এসব কি করে হলো?
আমরা ছাগলের দলটার খোঁজে এখানে এসেছিলাম। হঠাৎ এই জায়গায় আমরা একটা সিংহের গর্জন শুনতে পাই। ওপরে ওপরে বনের মধ্যে যেতেই দেখি একটা বড় সিংহ। আমরা পালানোর চেষ্টা করি, আর পালাতে গিয়েই বিষ্ণু পাহাড়ের ওই ঢালটা থেকে পা হড়কে পড়ে ওর মাথাটা ওই পাথরটায় লেগেছে। দেখ কত রক্ত বেরিয়েছে। এই পাহাড়ে যে সিংহ থাকতে পারে এটা ভেবে অনর্থ প্রথমে বিস্মিত হল, কিন্তু পরক্ষণেই বন্ধুর রক্তাক্ত দেহ দেখে সে সতর্ক হয়ে উঠল। অনর্থ ওর নাকের কাছে হাত নিয়ে দেখল নিঃশ্বাস চলছে। বিষ্ণুকে ধরাধরি করে কোনো রকমের তাঁবুতে নিয়ে এলো ওরা। অত উঁচু থেকে পাথরে মাথাটা পড়ার ফলে খুব গভীর আঘাত লেগেছে। জ্ঞানও নেই বিষ্ণুর। ওরা তার মাথায় কাপড় বেঁধে রক্ত বন্ধ করার চেষ্টা করল। বিষ্ণুর হাতের তালু পায়ের তালুতে মালিশ করল, কিন্তু শেষ রক্ষা হলো না। রাত্রি প্রায় 1টার দিকে বিষ্ণু জোরে একটু নিঃশ্বাস নিয়ে একবার ঘোরের মধ্যে এদিক ওদিক তাকিয়ে চিরতরের জন্য চোখ বুজল। সেই রাতেই একটা পপলার গাছের ডাল কেটে ওরা বিষ্ণুর চিতা তৈরি করল। তারপর আগুন দিল বিষ্ণুর মুখে। কাঠে মাটির তেল লাগানোর ফলে দাও দাও করে জ্বলে উঠল বিষ্ণুর দেহটা। ওরা দুজনে সারা রাত নীরবে বসে রইল বিষ্ণুর চিতার পাশে। বিষ্ণু ঘুমোতে বড় ভালোবাসত। আজ সে চিরনিদ্রার দেশে চলে গেল। ঘুমা বিষ্ণু, ভালো করে ঘুমা, আর কেউ তোকে বিরক্ত করবে না। এই পৃথিবী বড় খারাপ, মানুষ ভারী স্বার্থপর। ভোর হল। বিষ্ণুর চিতা ঠান্ডা হয়ে ক্রমশ চিতার ছাই থেকে সরু ধোঁয়া বেরোতে শুরু করল, কিন্তু ওরা দুজনে ঠায় বসে রইল সেইভাবেই। ওদের ঘোর ভাঙল পাখির ডাকে। মানিক, তাবু তোল, জিনিস গোছা, আমরা দেশে ফিরব। আর খোঁজাখুঁজির দরকার নেই। দেশে ফিরে বউ নিয়ে বাড়ি যাব। দেখি কোন ইংরেজ কি করে। অনেক হয়েছে, আর নয়। কথাগুলো বলতে বলতে অনর্থর চোয়াল শক্ত হয়ে উঠল। তাড়াতাড়ি তাঁবু তুলে জিনিসপত্র গুছিয়ে নিল তারা। আসার সময় চিতা থেকে বিষ্ণুর দেহের অস্থিভস্য সঙ্গে নিল কিছুটা। শ্রাদ্ধের কাজে লাগবে। 2 দিন পরে ওরা পৌঁছল খাইবার উপত্যকায়। এখান থেকে 20 মাইল নেমে 30 মাইল মতো গেলেই ওরা পৌঁছে যাবে পাঞ্জাবে। দুপুরের দিকে ওরা নামতে নামতে পাহাড়ের ঢালের একটা ঝর্ণার কাছে এসে উপস্থিত হলো। ঝর্ণায় একটু স্নান করব, শরীর আর টানছে না। ঘোড়া দুটোরও তেষ্টা পেয়েছে। ঘোড়া থেকে নেমে ঝর্ণার কাছে গেল ওরা। ঝর্ণার ডান পাশে ওক গাছের একটা ঘন জঙ্গল রয়েছে। জঙ্গলের ওপারে কিছুই দেখা যায় না। ঘোড়া দুটোকে ভালো করে জল খাওয়ালো তারা। তারপর ঝর্ণার পাশের তৃণভূমিতে ছেড়ে দিল ঘাস খাবার জন্য। নিজেদের গায়ে মাথায় যখন তারা জল দিচ্ছে তখনই জঙ্গলের ভেতর থেকে কেমন যেন একটা শব্দ হলো। ওরা ঘুরে দেখল জঙ্গলের মধ্যে থেকে একটা লোক একটা ঠেলা গাড়িতে করে পাথর আর আবর্জনা নিয়ে আসছে এদিকে। ঘোড়া দুটোকে ঝটপট লুকিয়ে ফেলল তারা। নিজেরাও লুকোলো একটা ওক গাছের আড়ালে। লোকটা জঙ্গল শেষ করে ঢালের লম্বা দেওয়ালটার সামনে এসে দাঁড়ালো। তারপর সন্তর্পণে এদিক ওদিক তাকিয়ে নিজের মুখের কাপড়টা খুলে ফেলল। ওরা অবাক হয়ে দেখল লোকটা মোহাম্মদের সেনাপতি মকবুল। সেনাপতি দেওয়ালের সামনের লতাপাতা হাত দিয়ে সরালো। তারপর দেওয়ালের ওপর দিকে জোরে চাপ দিল। সেই জায়গার পাথরটা সরে গিয়ে দেওয়ালের নিচের দিকের জায়গা কিছুটা ফাঁকা হয়ে গেল। সেনাপতি সেই ফাঁক হয়ে যাওয়া অংশটা দিয়ে ঠেলা গাড়ি নিয়ে ঢুকলো পাহাড়ের ঢালটার ভেতরে। অনর্থরা আশ্চর্য হয়ে দেখছিল এইসব কাণ্ড। অনর্থ, পাহাড়ের ভেতরে এরকম পথ এলো কেমন করে? আর সেনাপতি পাথর আবর্জনা নিয়ে এইভাবে ভেতরে ঢুকলোই বা কেন? অবিশ্বাস্য।
আমার মনে হয় এটাই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে একটা। উপত্যকার নিচে পাহাড়ের ঢালে পথটা তৈরি করে ওরা গোপন করে রেখেছে। কিন্তু সেনাপতি এই সুড়ঙ্গ দিয়ে লুকিয়ে বাইরে কোথায় যাচ্ছে? হয়তো দেখি। ওরা পা টিপে টিপে ঢালটার সামনে এলো। ফাঁকা হয়ে যাওয়া অংশটা দিয়ে উঁকি মেরে দেখল, হ্যাঁ, এটা তো সুড়ঙ্গই, গুপ্ত সুড়ঙ্গ। বলেছিলাম না আমি, এই উত্তর পশ্চিমের দিকে সুড়ঙ্গটা আছে। পেয়ে গেছি, পেয়ে গেছি, চলো ঢুকি ভিতরে। কিন্তু ভেতরে তো সেনাপতি আছে। সেনাপতিকে আমি জব্দ করে নেব। যদি আরো লোক থাকে? গুপ্ত সুড়ঙ্গে বেশি লোক থাকে না। তাছাড়া আমাদের কাছে মাটির তেল আছে, বারুদ, বন্দুক, তলোয়ার সব আছে। চলো, কিচ্ছু হবে না। দুজনে ঢুকলো সুড়ঙ্গের মধ্যে। ভেতরে নিকষ কালো অন্ধকার। বাইরে এসে একটা ওক গাছের ডাল ভেঙে মশাল জ্বালালো। প্রথমে কিছুটা পথ হেঁটে যাওয়া গেল, কিন্তু তারপর সুড়ঙ্গ এতই সংকীর্ণ হলো যে ওদের কুঁজো হয়ে গলে আসতে হলো। কিন্তু সেই গুহা বেশিক্ষণ সংকীর্ণ রইল না। কিছুক্ষণ পর সেই সংকীর্ণ পথ শেষ হয়ে গুহা এত চওড়া হয়ে গেল যে 3টে মানুষ সেখানে একসঙ্গে হাঁটতে পারে। বোঝা গেল এখান থেকে মানুষই সুড়ঙ্গ কেটে পথ চওড়া করেছে। এটাই যে সেই গুপ্ত সুড়ঙ্গ, এ বিষয়ে ওদের আর কোনো সন্দেহ রইল না। ক্রমশ ওরা এমন একটা জায়গায় পৌঁছল যেখানে গুহার বাঁ দিক কেটে একটা রাস্তা তৈরি করা হয়েছে। এখান থেকে গুহাটা 3মুখী। একটা পথ চলে গেছে সোজা, মানে ওরা যে পথে এসেছে সেই পথে, আর একটা পথ চলে গেছে বাঁয়ে। ওরা কোন দিকে যাবে ভাবছে, এমন সময় বাঁয়ের রাস্তা ধরে দেখা গেল সেনাপতি আসছে খালি ঠেলা গাড়ি নিয়ে। হঠাৎ সামনে ওদের দেখে সেনাপতি বিহ্বল হয়ে গেল। এ কি, তোমরা এখানে? অনর্থ এক মুহূর্ত সময় নষ্ট না করে বন্দুক বের করে গুলি চালালো। গুলিটা সোজা সেনাপতির কপাল ভেদ করে খুলিয়ে ফোঁড়ো ফোঁড় করে দিল। সেনাপতি মাটিতে লুটিয়ে পড়ল। এটা কি করলি? ওকে মেরে ফেললি? ও বাঁচলে আমাদের আর বাঁচতে দেবে না। বাঁ দিকের পথটা ধরল ওরা। কিছুক্ষণ যাবার পরই দেখা গেল পথের দুধারে পাহাড় কেটে ছোট ছোট ঘর বানানো হয়েছে। সব কটা ঘরের মধ্যে থাক থাক সাজানো রয়েছে সোনা, মুদ্রা, রাশি রাশি হিরে জহরত। মানিকের চোখ জলজল করে উঠল। আচ্ছা, তবে মোহাম্মদ নিজের ধন সম্পত্তি শত্রুদের থেকে রক্ষা করার জন্য এই গুপ্ত সুড়ঙ্গকে লুকিয়ে রাখে। সেনাপতির গাড়িতে তবে পাথর আবর্জনা নিচে এই সব ধন সম্পদ ছিল। এইবার বুঝতে পারছি সব। মোহাম্মদ খুব ধূর্ত। এইসব সম্পদ পেলে কেউ রাজা হয়ে গোটা দেশ কিনে নিতে পারে। এগুলো থেকে আমরা কিছু নিতে পারি না? না, পরের সম্পদে সুখী হওয়া যায় না। আয়, বেরোবার পথ খুঁজি। ওরা আরো বাঁ দিকে চলল, কিন্তু আধ ঘন্টা গিয়ে পথ শেষ হলো। পুনরায় ফিরে এলো ওরা সোজা রাস্তা ধরে। ঘন্টা 3 পর গুহা শেষ হয়ে ওরা বেরিয়ে এলো বাইরে। যেখানে এলো সেটা একটা পাইন ফারের বন। বনের ওপারে কিচ্ছু দেখা যায় না, তবে জায়গাটা যে পেশোয়ার নয় তা ওরা বুঝতে পারল, কারণ পেশোয়ারের পরিবেশে এই গাছ হয় না। সাথে ওরা এটাও বুঝতে পারল এখান থেকে ভারতবর্ষ বেশি দূরে নয়। মানিক, আমরা ভারতের খুব কাছে এসে পড়েছি। এটা পাহাড়ের মধ্যে দিয়ে তাড়াতাড়ি পৌঁছানোর রাস্তা। কিন্তু একটা কাজ বাকি আছে। কি কাজ? গুরুমশাইয়ের আদেশ পালন। ওরা পুনরায় গুহায় ঢুকল। সারা রাত সুড়ঙ্গের মধ্যেই কাটালো। তারপর ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল ভারতের উদ্দেশ্যে। 4 দিন পর ওরা এসে পৌঁছল কলকাতায়। অকল্যান্ডের সাথে দেখা করে সমস্ত খবর দিল তাকে। কোন দুর্গে কত সৈনিক আছে, তাদের প্রস্তুতি কেমন, গুপ্ত সুড়ঙ্গ কোথা থেকে শুরু কোথায় শেষ, সব। গ্রেট ইয়াং ম্যান, গ্রেট। তোমাদের কাজে আমি খুশি হয়েছি। তোমাদের যা কথা দেওয়া হয়েছিল সব পুরস্কার পাবে তোমরা।
তোমাদের ওয়াইফরা এখন থেকে মুক্ত। হ্যাঁ, তাদের নিয়ে এখন বাড়ি যেতে পারো। আচ্ছা, তোমাদের 3 নম্বর সাথী কই? বিষ্ণু না কি যেন তার নাম? ও আর বেঁচে নেই। হিন্দুকুশ পাহাড় থেকে পড়ে পাথরে চোট লেগেও মারা গেছে। ও, ভেরি স্যাড, ভেরি স্যাড। তবুও যা প্রমিস করেছিলাম, ওর ওয়াইফকে সেই সব দেওয়া হবে। অকল্যান্ড প্রমিস ভাঙে না, নেভার নেভার। যাও, তোমরা বাড়ি যাও। অর্থ পুরস্কার দেওয়ার জন্য তোমাদের ডেকে পাঠানো হবে। বিষ্ণুর স্ত্রীর হাতে অস্থিভস্য দিল ওরা। সব ঘটনা খুলে বলল তাকে। বিষ্ণুর স্ত্রী কান্নায় ভেঙে পড়ল। তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে নিজেদের স্ত্রী কন্যাকে নিয়ে অনর্থ আর মানিক নিজ নিজ বাসায় ফিরে গেল। 25শে সেপ্টেম্বর 1838 উইলিয়াম হে ম্যাকনাকটেন এবং স্যার আলেকজান্ডার বার্নাসের নেতৃত্বে 7,000 ব্রিটিশ বাহিনী খাইবার উপত্যকার সেই সুড়ঙ্গ পথ দিয়ে প্রবেশ করল আফগানে। তারা হিন্দুকুশ ধরে এসে পৌঁছল কাবুল সীমানার ঠিক বাইরে। একটা ছোট টিলার কাছে ফেলল সেনা ছাউনি। ঠিক করা হয়েছিল প্রথমে মোহাম্মদের সাথে বৈঠক করে তাকে আত্মসমর্পণ করতে বলা হবে। যদি মোহাম্মদ কথায় বশ্যতা স্বীকার না করে তবে সম্মুখ যুদ্ধ। দুপুরের দিকে উইলিয়াম সাহেব 20 জনের বাহিনী নিয়ে গেলেন কাবুলে মোহাম্মদের সঙ্গে কথা বলে তাকে সতর্ক করতে। দুপুর পার হয়ে বিকেল এলো। ছাউনিতে সৈনিকরা অপেক্ষা করতে লাগলো অধীর আগ্রহে। আলেকজান্ডার একটা টিলার ওপর উঠে দূরবীন লাগিয়ে দেখছিলেন উইলিয়াম ফিরে আসেন কিনা। খানিকক্ষণ পরে খুব ক্ষীণ একটা শব্দ এলো তার কানে। চোখে দূরবীন লাগিয়ে যা দেখলেন তাতে তাঁর সারা শরীর ঠান্ডা হয়ে গেল। প্রায় কয়েক হাজার মানুষ উল্লাস করতে করতে এদিকে ছুটে আসছে। সবার হাতেই অস্ত্র। সেই সঙ্গে দেখলেন সামনের দিকের একটা লোকের হাতে রয়েছে উইলিয়ামের রক্তমাখা কাটা মুন্ডু। ধীরে ধীরে আলেকজান্ডার বুঝতে পারলেন লোক হাজার নয়, লক্ষাধিক। সবার হাতেই বন্দুক, তলোয়ার আর বল্লম। তিনি আর দেরি না করে টিলার ওপর থেকেই হুকুম দিলেন, পিছে চলো, পালাও, পালাও। সবাই তাড়াতাড়ি ছাউনি গুটিয়ে পালাতে শুরু করলো উত্তর পশ্চিমে খাইবার উপত্যকার দিকে। পালাতে পালাতে যখন সেনারা সেই গুপ্ত সুড়ঙ্গের মুখের সামনে এসে উপস্থিত হলো তখন সন্ধ্যা প্রায় নেমে গেছে। আলেকজান্ডার প্রথমে ঢুকলেন সুড়ঙ্গে। তারপর সৈন্যরা একে একে প্রবেশ করতে শুরু করল। সুড়ঙ্গ ভীষণ অন্ধকার। সামনের দিকে কিছু দেখা যায় না, কিন্তু সুড়ঙ্গের ওদিক দিয়ে ঢোকবার সময় বেশ আলো ছিল। প্রায় 100 সৈনিক তখন ঢুকেছে গুহায়। মশাল জ্বালাও, মশাল জ্বালাও, নাহলে এই অন্ধকারে অন্ধ হয়ে যাব। আলেকজান্ডার তখনও বুঝতে পারেননি অনর্থ নামের এক বাঙালি যুবক অনেক আগে আন্দাজ করেছিল আজকের এই পরিস্থিতির। সে তাদের জন্য একটা মরণ ফাঁদ তৈরি করে রেখে গেছে। যেই না মশাল জ্বালানো হলো, গুহার দেওয়ালে লেগে থাকা মাটির তেল ধরে নিল আগুন। গুহার চারিদিক দাউ দাউ করে জ্বলে উঠল। সেই সঙ্গে অনর্থরা ছড়িয়ে গিয়েছিল বারুদ। সেই আগুন বারুদ স্পর্শ করতেই চারিদিকে শুরু হলো মুহুর্মুহু বিস্ফোরণ। আলেকজান্ডার সহ 100 জন সৈনিক পালানোরও সুযোগ পেল না। মুহূর্তের মধ্যে আগুনে ঝলসে গেল তারা। বিস্ফোরণে সুড়ঙ্গের বাইরে বেরোনোর মুখটার ওপরেও একটা বড় পাথর পড়ে বন্ধ হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা সৈনিকরা দেখল অন্যদিক থেকে ধেয়ে আসছে আফগান সেনার বন্যা। মৃত্যু আজ তাদের নিশ্চিত। একদিকে আগুন, অন্যদিকে আফগান সেনা। ভয়ে অনেকে গুহার মধ্যে আগুনে ঝাঁপ দিল। শত্রুর হাতে অত্যাচারিত হয়ে মরার চেয়ে আত্মহত্যা ভালো। অনেকে আবার পাশের ঝর্ণা থেকে জল তুলে ঢালতে লাগলো গুহার ভেতর। কিন্তু তখন সারা গুহা তেল আর বারুদে জ্বলছে। সামান্য কয়েক পিপে জলে কি তা নেভে?
দেখতে দেখতে হাজার হাজার আফগান সেনা এসে পড়ল সেখানে। জীবিত ব্রিটিশ সেনারা নিহত হল তাদের হাতে। পরদিন অকল্যান্ডের কানে পৌঁছল খবরটা। প্রচণ্ড আক্রোশের রাগে তিনি নিজেই বন্দুক এবং 100 সিপাহী সাথে নিয়ে বেরোলেন অনর্থ আর মানিককে হত্যা করার উদ্দেশ্যে। গ্রামের বড় নদীর পাশে সেদিন বিষ্ণুর শ্রাদ্ধের কাজ চলছিল। অনর্থ, মানিক এবং তাদের স্ত্রীরা সবাই উপস্থিত ছিল সেখানে। হঠাৎ তারা দেখল গাড়ি থেকে বন্দুক হাতে নামলেন লর্ড অকল্যান্ড এবং তার পেছনে প্রায় 100 ব্রিটিশ সৈনিক, সবার হাতে বন্দুক। অকল্যান্ড হাওয়ায় একটা গুলি চালালেন। ডোন্ট মুভ, কেউ জায়গা থেকে নড়বে না, নইলে রক্ত বন্যা বয়ে যাবে। সবাই উঠে দাঁড়ালো। অকল্যান্ড সোজা অনর্থর কাছে এসে তার মাথায় বন্দুক ঠেকালেন। অনর্থ দাস, হাউ ডেয়ার ইউ! তুমি আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করেছো। আই উইল কিল ইউ। এ কি বলছেন সাহেব? বিশ্বাসঘাতকতা? আমরা তো আপনাদের হয়ে কাজ করছি। মজা করছো? মজা? তোমরা ওই সুড়ঙ্গে বারুদ রেখে এসেছিলে? বলো, এ কথা মিথ্যে? গুহায় বারুদ? আপনি কি বলছেন? নাটক করো না অনর্থ দাস। তোমাদের আমি খুন করে তোমাদের মৃতদেহ শিয়াল কুকুরদের দিয়ে খাওয়াবো। আমার সাথে বিশ্বাসঘাতকতার দাম তোমাদের দিতে হবে। ঠিক সেই সময় অকল্যান্ডের পিঠে কে যেন হাত রাখল। ঘুরে তাকিয়ে অকল্যান্ড চমকে উঠলেন। পেছনে দাঁড়িয়ে রয়েছেন একজন বছর 50-এর লম্বা চওড়া ভদ্রলোক। লোকটির পরনে সাদা ধুতি, গায়ে জড়ানো শাল, মাথা থেকে মুখ পর্যন্ত কালো কাপড়ে ঢাকা। তিনি বললেন, জেনারেল সাহেব, এত সৈনিক নিয়ে এসেছেন, হাতে আগ্নেয়াস্ত্র, ব্যাপার কি? Who are you? How dare you touch me? আমি কি তা জেনে লাভ নেই। আপনি অনর্থ দাসের কপালে বন্দুক ঠেকিয়ে আছেন, কারণটা কি জানতে পারি? এই অনর্থ দাস আর ওর 2 সঙ্গীকে আমি পাঠিয়েছিলাম আফগানে একটা বিশেষ কাজে। ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা? কিরকম? ওদের একটা গুপ্ত সুড়ঙ্গ পথ খুঁজবার জন্য পাঠানো হয়েছিল। ওরা সেই পথ খুঁজে বের করে এবং সেই সুড়ঙ্গে মাটির তেল ও বারুদ ছড়িয়ে আসে। গতকাল আমাদের সৈনিকরা সেই সুড়ঙ্গের ভিতর থেকে আসবার সময় মশাল জ্বালাতে গিয়ে আগুন জ্বলে মারা যায়। আমার 7000 সৈনিক মারা গেছে শুধু এই 2 জনের জন্য। আমি এদের ছাড়বো না। খুবই দুঃখিত হলাম কথাটা শুনে, কিন্তু জেনারেল সাহেব, কাজটা যেই অনর্থ দাস আর মানিক সাহের, এই বিষয়ে আপনি এত নিশ্চিত হলেন কেমন করে? হতে পারে ওরাই পথ আবিষ্কার করেছে, সেটা আফগান শাসকের কর্ণগোচর হয়েছিল, তাই উনি লোক লাগিয়ে সুড়ঙ্গে বারুদ আর তেল ছড়িয়েছিলেন যাতে আপনার সৈনিকেরা ভেতরে মারা যায়। না না না, কাজটা এই 2 জন ফেটারের, এটা আমার বিশ্বাস। তাছাড়া এই বাঙালি জাতটাই তো বিশ্বাসঘাতক, ছোট লোকের জাত। এই কথাটা আপনাদের মুখে মানায় না জেনারেল সাহেব। সাপ যদি এখন বিশ্বাসবিদ্যা প্রদান করতে উদ্যত হয়, তবে সাপকে বিদ্রুপ করা ছাড়া আর কিছু করা যায় কি? তাছাড়া জেনারেল সাহেব, আপনাদের আইন তো বলে বিশ্বাস নয়, প্রমাণ দ্বারা প্রমাণিত হয় দোষী। আপনার কাছে কোনো অকাট্য প্রমাণ উপস্থিত রয়েছে যে এই 2 জনই দোষী? আপনি আমাকে কথার জালে ফাঁসাচ্ছেন। কথার জাল হয় না সাহেব, কথার প্যাঁচ হয়। আর আপনি যদি সেই প্যাঁচে জড়ান, তবে সেটা আপনার দুর্বলতা। হাউ ডেয়ার ইউ! আপনি আমার উপরে কথা বলছেন। আই অ্যাম দ্য লর্ড, আর আপনি মাঝখানে আসছেনই বা কেন? হু আর ইউ? হোয়াটস ইউর নেম? নাম বস্তুটি বড় মূল্যহীন। নাম দ্বারাই ব্যক্তি সমাজে নিকট পরিচয় হয়ে ওঠে, কথাটা সত্য। অথচ ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশে নাম বস্তুটি অক্ষম। সুতরাং নাম, ধাম এসবের থেকে কাম, অর্থাৎ বাংলাতে যাকে বলে কর্ম, সেটি অনেক বড়। তাই নামে আমার পরিচয় দেওয়া সম্ভব নয় সাহেব। তবু আপনার যখন কৌতূহল হয়েছে, তখন বলি, আমার বহু নাম, বহু পরিচয়। কেউ আমাকে বলে দলপতি, কারোর কাছে আমি সর্দার, গাঁয়ে কেউ কেউ বলে আমি সংকটমোচক, তবে বেশিরভাগ ছেলে ছোকরারা ভালোবেসে আমাকে ডাকে গুরুমশাই বলে। এই অনর্থ দাস, মানিক সাউ এরা আমারই ছাত্র। ওদের হাতে খড়ি থেকে শুরু করে উচ্চশিক্ষা লাভ সব আমারই কাছে। এখন ছাত্রের বিপদে গুরু ঝাঁপিয়ে পড়বে না, এটা কি হয় বলুন? সাহেব,
সুউপদেশ দিচ্ছি, আপনি এসব আগ্নেয়াস্ত্র নিয়ে ফিরে যান। এসব দেখলে আমার শরীরটা কেমন যেন করে। এসব ধ্বংসাত্মক বস্তু সৃষ্টির চরম শত্রু। যদি কখনো প্রমাণিত হয় কাজটি এদের, তখন নয় একটি ফয়সালা হবে। এখন একজন মানুষের শেষ কার্য সম্পাদিত হচ্ছে, তা নির্বিঘ্নে সম্পাদিত হতে দেওয়াটাই কর্তব্য, নয়তো ঘোর অকল্যাণ নামবে ওর পরিবারের ওপর। আপনি দেশের গভর্নর হয়ে কি তাই চান? না না না, আমি যাব না। এই দুজনকে হত্যা না করে আমি কোথাও যাব না। আপনি সরে যান মাঝখান থেকে, নইলে আপনাকেও খুন করতে বাধ্য হব আমি। বেশ, যখন কথায় মানবেন না তখন দেখুন দেখুন ওপারে। নদীর ওপারে তাকিয়ে অকল্যান্ড দেখলেন প্রায় ৬০ জন বাঙালি যুবক তাদের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে নদীর ওপারে। আর নদীর এপাশের ঘাটের কাছে দাঁড়িয়ে আছে শয়ে শয়ে গ্রামের লোক। হিংসার বদলে হিংসারই জন্ম হয় জেনারেল সাহেব। চলে যান এখান থেকে। এতজন মানুষের সাথে আপনারা পেরে উঠবেন না। গোটা গ্রাম আছে এখানে। ফিরে যান, আপনার সেনাদের আত্মার শান্তি কামনা করুন। এখানে হেতুহীন বিবাদে ফল কি হবে বলুন? আপনারা তো এতকাল বদলা বিদ্বেষ এসবই করে আসছেন। দেশটার উপকার করেছেন কোনোদিনও? নতুন করে আর কি বা করবেন? যান এখন, বিষ্ণু শ্রাদ্ধের সময় পেরিয়ে যাচ্ছে। এটা ভালো হলো না, এটা মোটেই ভালো হলো না। আজ ফিরে যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি ঘটনা এখানে মিটবে না। আমি এর রিভেঞ্জ নেবই। এক প্রকার বাধ্য হয়ে দলবল নিয়ে অকল্যান্ড ফিরে গেলেন। গুরুমশাই অনর্থকে আলিঙ্গন করে বললেন, অনর্থ, তোমাদের জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। তোমরা সত্যিই প্রমাণ করেছ তোমরা ভারত মাতার যোগ্য সন্তান। এইভাবেই আমরা দেশের সেবা করে যাব, নিজেদের লড়াই লড়ে যাব। ভারত মাতা, ভারত মাতার বন্দে বন্দে। এতক্ষণ আপনি শুনছিলেন সায়ন্তন পালের ঐতিহাসিক কাহিনী গুপ্তে আফগান, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। অকল্যান্ডের চরিত্রে দীপঙ্কর, জাকিবের ভূমিকায় শুভদীপ, অনর্থর চরিত্রে ইভান, মোহাম্মদের ভূমিকায় মলয়, মকবুলের চরিত্রে সৌরভ, সৈনিকের ভূমিকায় প্রদীপ্ত, উইলিয়ামের চরিত্রে সুব্রত, সর্দারের ভূমিকায় দীপক, স্ত্রীর চরিত্রে উষসী, রাজিয়ার ভূমিকায় মধুরা, মানিকের চরিত্রে স্নেহাদ্রি, আলেকজান্ডারের ভূমিকায় অরিন্দম, যোদ্ধার চরিত্রে শঙ্কর, বিষ্ণুর ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য ভূমিকায় সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই উপন্যাসের অন্তিম পর্ব।